পুতুল ডায়েরি, ভালোবাসার কুঁড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। হ্যালো বন্ধুরা, মির্জা সায়ান মুগ্ধ গল্পটি আপনারা অনেকেই হিমু ভাইয়া এবং সোনালী আপুর ভয়েসে চেয়েছিলেন। তবে গল্পটি যেহেতু সঙ্গীন হৃদয়ানুভূতি গল্পের সঙ্গে রিলেটেড, তাই এই গল্পটিতে আবারও হিমু ভাইয়া এবং সোনালী আপু ব্যাক করবেন। তাই গল্পটির মেন লিডে থাকবেন জয় ভাইয়া এবং নয়নিকা আপু। আপনারা সঙ্গীন হৃদয় অনুভূতির দ্বিতীয় সিজনে মুগ্ধ আর মাহিকে এই গল্পে মেন লিডে পাবেন। তো কেউ মনে কষ্ট পাবেন না, কেন হিমু সোনালিকার ভয়েসে আমি গল্পটি দিচ্ছি না, কারণ সঙ্গীন হৃদয় অনুভূতির সব ক্যারেক্টার এখানে আবার যোগ হবেন। তাই আপনারা এনজয় করুন এবং মির্জা শায়ান মুগ্ধ গল্পটি শুনতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। সো এনজয় ইট। আলিশান রেডিসন ব্লুয়ের পাঁচতলার সরু করিডোর দিয়ে প্রাণপণে ছুটছে সপ্তদশী তরুণী। তার পিছু পিছু দৌড়ে আসছে বেশ কয়েকজন কালো পোশাকধারী গার্ডস। এই বুঝি তারা সপ্তদশীকে পেয়ে গেল হাতে নাগালে। সপ্তদশী থামছে না, পায়ের গতি বাড়িয়েছে তীব্র থেকে তীব্র। আর একটু সামনেই খোলা এলিভেটর। যেভাবেই হোক সপ্তদশী সেখানে ঢুকতেই হবে, বাঁচতে হবে পেছন থেকে ধেয়ে আসা খারাপ লোকগুলোর হাত থেকে। মিনিট খানিক পেরোলো, সপ্তদশী দৌড়ে এসে ঢুকলো এলিভেটরে। কাপা কাপা হাতে ব্যগ্রতার সাথে এলিভেটরের সবগুলো বোতাম চাপলো একসাথে। তবে দরজা এখনো বন্ধ হচ্ছে না এলিভেটরের। ওইদিকে লোকগুলো ছুটে আসছে এই দিকেই। সপ্তদশী এবার ভয় জড়সড়, বুকটা তার থরফর করছে বেশ। ছোট্ট চিকন চাকন দেহটা কেমন কাঁপছে রীতিমতন। ফাঁকা মস্তিষ্ক তার হঠাৎ বলি উঠল, এবারেও কি তারা আমায় ধরে ফেলবে, আবারও তুলে নিয়ে যাবে ওই রাক্ষসের কাছে? মস্তিষ্কে একই কথা হাতুড়ি পেটা করছে, মনের মধ্যে একরাশ ভয়। সপ্তদশীর ভয়ার্ত চোখ দুটোর অসহায় চাহনি সম্মুখেই নিবদ্ধ, যেখানে স্পষ্ট দেখাচ্ছে লোকগুলো ছুটে আসছে তার দিকে। এরই মধ্যে ভাগ্য বুঝি তার সহায় হলো কিছুটা। ধীরে ধীরে এলিভেটরের দরজাখানা বন্ধ হবার তাড়া দিয়ে উঠল মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে লোকগুলো তাকে ধরতে পারেনি। এর আগে বন্ধ হয়েছে দরজা। এতটুকুতেই যেন বিরাট স্বস্তি পেল সপ্তদশী। ধরফরাতে থাকা বুকটার উপর দু হাত চেপে থপ করে বসে পড়ল মেঝেতে। বুক ভাঙা আর্তনাদ কাতর মেচা কান্নার তোরে হেঁচকি তুলতে তুলতে বাচ্চাদের ন্যায় ডাকতে থাকে, আব্বু, ভাইয়া, বাঁচাও আমায়, আমি আমি মরে যাচ্ছি। কে শুনবে সপ্তদশীর কঞ্চ? কে বাঁচাবে তাকে? একটু আগেই তো তার চোখের সামনে তার বাবাকে নির্মমভাবে হেনস্থা করেছে ওই লোকটা। শক্তপোক্ত বাবাটাকে তার ভেঙে দিয়েছে মানসিকভাবে। আর ভাই, তারও তো তেমন খোঁজ পায়নি সপ্তদশী। শুধু একবার দেখেছিল তাকে বাঁচাতে গিয়ে গুলি লেগেছে তার ভাইয়ের হাতে, ব্যাস এটুকুই। কথাগুলো মনে পড়তে ফের হাউমাউ করে কেঁদে উঠল মাহি। দু হাতে নিজের সুন্দর সিল্কি চুলগুলো মুঠোয় চেপে ধরে শক্ত করে এলিভেটরের দরজার চারপাশে দেয়াল জুড়ে থাকা স্বচ্ছ কাচের আয়নায় ক্রন্দনরত সপ্তদশীর মাসুম মুখখানা স্পর্শ প্রতিবিম্বিত। ফর্সা টুকটুকে মুখখানার সে কি বেহাল দশা। কাঁদতে কাঁদতে চশমার আড়ে লুকিয়ে থাকা অদ্ভুত সুন্দর ভাষা ভাষা চোখ দুটো লাল হয়ে গিয়েছে ইতিমধ্যে। এক নজর দেখলে মনে হবে এ যেন সাক্ষাৎ পদ্মরা গমনী। তীরের ফলার ন্যায় খাড়া নাকের ডগায় কেমন লাল হয়েছে। মনে হচ্ছে এই বুঝি কেউ ইচ্ছে মতো মেয়েটার নাক গাল বরাবর এক মুঠো লাল রং ঘষে দিয়েছে। গাল দুটোয় মাংসের উপস্থিতি কম বিদায় বাম পাশে টোল পড়েছে সামান্য। গোলাপের পাপড়ির ন্যায় নিখুঁত আর্টের ঠোঁট দুটো বেশ নজর কাড়া ঠেকছে এই মুহূর্তে। কান্নার বিশুদ্ধতায় তারা বুঝি আজ রূপ বাড়িয়েছে নিজেদের ফর্সা মসৃণ কণ্ঠায়। কালচিটে দাগ স্পষ্ট, গলাটাও ব্যথা করছে বেশ। কণ্ঠফুরে বেরোচ্ছে না শব্দ। অন্তর্মুখী সপ্তদশী নরম ধাঁচের মেয়ে, প্রতিকূল মুহূর্তেই নিজেকে সামলানোর কিংবা বাঁচানোর খুব একটা উপায় জানা নেই তার। তাই তো কেমন কাঁদছে নিজের অমন অসহায়ত্বে। এইদিকে এলিভেটরের ততক্ষণে এসে থামলো টপ ফ্লোরে। ধীরে ধীরে বন্ধ দুয়ার খুলল। সপ্তদশী ভয়ার্ত ঝোঁক গিলে রয়েছে আহত করে ঘাড় বের করলো সামান্য। সতর্ক দৃষ্টিতে শুনশান নীরবতা আচ্ছন্ন করিডোরের এইদিক ওদিক নজর বুলিয়ে দেখে নেয় চারিপাশে আদৌ কেউ আছে কিনা। তবে না, আশেপাশে কেউ নেই। বোধহয় লোকগুলো এখনো এসে পৌঁছায়নি এখানে।
কিন্তু না, এসে আর থাকবে কতক্ষণ? এলিভেটর বাদে সিঁড়ি ডিঙিয়ে এলেও তাদের আসতে হয়তো আর মিনিট খানেক লাগবে। সপ্তদশী হয়তো আর সময় নষ্টই করলো না, তক্ষুনি ভীত সন্ত্রস্ত কদমে ছুটল করিডোরের ঠিক বাম দিকে সিঁড়ির দিকে, যার দৌড় আপাতত ছাদ অবধি। টলমল পায়ে মেয়েটা ছুটল ছাদের পানে। সুবিশাল ছাদ, চারপাশে বাতাসের তীব্রতা। মাহির মতো পাতলা গায়ের গড়নের মেয়েটা বুঝি এক্ষুনি উড়েই যাবে এই বাতাসের জোরে। মাহি কদম বাড়ল ছাদের দিকে। একটুখানি এগোতেই বাতাসের তীব্র ঝাপটা এসে বাড়ি খেলো তার সম্পূর্ণ মুখমণ্ডলে। সঙ্গে সঙ্গে চুলগুলো সব উড়ে এসে আছড়ে পড়লো মুখের উপর। মাহি তৎক্ষণাৎ হাত বাড়িয়ে চুলগুলো সব সরাতে লাগলো মুখের ওপর থেকে। আনমনে ঘাড় বাঁকাতে হঠাৎ ঝটকা খেলো দুর্দান্ত। ছাদের একদম শেষ প্রান্তে দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তখনকার গার্ডগুলো। প্রত্যেকের চোখে মুখে অসাধারণ পেশাদারিত্ব স্পষ্ট। তাদের ঠিক মাঝখানে উঁচু দিকে মুখ করে দাঁড়িয়ে আছে মানুষরূপী জানোয়ারটা। তার উপস্থিতি চক্ষুগোচর হতে মায়ের ছোট ছাদের দরজার দিকে। তবে বালাইশাট মেয়েটা পৌঁছাবার আগে কয়েকজন গার্ড এসে পথ আটকে দাঁড়ালো তার। অসহায় মাহি ফের পড়ল দারুণ অসহায়ত্বে। শেষে কিনা সে নিজেই থেকে চলে এলো লোকটার কাছে। মাহি ভীত, সেই সাথে বড্ড চিন্তিত নিজেকে নিয়ে। এরই মধ্যে হঠাৎ করে কর্ণকুড়ি ভেসে এলো অদূরে বলিষ্ঠ দেহী সুদর্শন যুবক ওরফে রাক্ষসটার ভরাট অথচ দাম্ভিক কঞ্চ। জমের ভয়ে পালাতে চলেছে, বাট পালাতে গিয়েও নাচতে নাচতে ফের জমের কাছে চলে আসাটা বোধহয় ফার্স্ট টাইম দেখলাম। বাই দ্য ওয়ে, তোর ছোটাছুটি শেষ হয়েছে? শেষ হলে চল, আমার তাড়া আছে। এই প্রথম নিজের চিরচেনা শান্ত স্বভাব থেকে বেরিয়ে আসে মাহি। তুক্ষণি যুবকের করা কথা সুযোগ করে দিয়ে পা পেছোতে পেছোতে ঝাঁঝালো কঞ্চে বলে, যাব না আমি আপনার সাথে। আপনার মতো জানোয়ারের সাথে যাওয়ার চাইতে মরে যাওয়ার ঢের ভালো। এতক্ষণে বলিষ্ঠ যুবক পেছনে ফিরল। এক হাত তার প্যান্টের পকেটে গুজে থাকলেও আরেক হাতের তর্জনী ও মাধ্যমার ভাঁজে খেলছে ক্রুটস নিকারাগুয়ান সিগার। যুবকের বাদামি ঠোঁটজোড়ার ফাঁক গলিয়ে ধীরে ধীরে বেরোচ্ছে সিগারেট দূষিত ধোঁয়া। সে ধোঁয়ার ধোঁয়ায়িত মুখমণ্ডলের চারিপাশ। যুবকের মুখ এখনো স্পষ্ট নয়, তার বাদামি চোখজোড়া ক্রুজ চাহনি এখনো দৃষ্টিগোচর হয়নি মাহির। হলে থোড়াই সাহস করত মুগ্ধ নামক ভয়ঙ্কর যুবকের মুখের ওপর ওভাবে কথা বলার। এইদিকে মুগ্ধ কেমন বাঁকা হাসলো এবার। নিঃশব্দে সিগারের শেষ প্রান্তে লম্বা একটা টান বসিয়ে বুচ জুতোর দাম্ভিক শব্দ তুলে এগোতে লাগলো একটু একটু করে। তা দেখেই মাহি কেমন ভয়ে তটস্থ, কাঁপতে কাঁপতে সপ্তদশী পা পৌঁছাচ্ছে এবার বেশ। এতক্ষণে মুগ্ধের ক্রুদৃষ্টি নজরে এলো মেয়েটার। মুহূর্তে সম্পূর্ণ গা কেমন হিম ধরে গেল তার। সে ক্ষণে ক্ষণে ঢোক গিলছে। মুগ্ধ তখন এগিয়ে আসতে আসতে ঠোঁট পিষে কঠিন গলায় বলে উঠছে, জিহ্বার অতিরিক্ত চলন আর নারীদের লোক দেখানো লজ্জার ভূষণ দুটোতেই আমার অ্যালার্জি আছে। দেখলেই গা চুলকায়। হ্যাঁ, এখনো শুরু হয়ে গেল চুলকানি। মাহি ভরকায়নি। এই লোকের এহেন গা জ্বালানো কথাবার্তা আজ নতুন নয়। সে পিছু যেতে যেতে আবারও চেঁচিয়ে উঠল নতুন উদ্যমে, একদম কাছে আসবেন না আমার। আমি আপনার সাথে কোথাও যাব না। দরকার পড়লে আমি আত্মহত্যা করব, তবু আপনার মতো নিকৃষ্টের সাথে যাব না আমি। মুগ্ধ কুটিল হাসে। পকেটে গুজে রাখা হাতটা বের করে এনে ঘাড়ে ডোল আলতো করে পরক্ষণেই মেয়েটার পানে স্থির চাহনি নিক্ষেপ করে এগিয়ে আসতে আসতে শান্ত কণ্ঠে ঠেস দিয়ে বলল, মরবি? তাহলে মরে যা। কিভাবে মরবি বল? একটু থামে মুগ্ধ। মুখাবে কপট ভাবুক ভাব ধরে ছোট কামড়ে ভাবলো কিছু একটা। তারপর কেমন নাটকীয় ভঙ্গিতে বলে উঠছে, দড়ি এনে দিব গলায় ফাঁস দেওয়ার জন্য, নাকি বেশি এনে দেব? খেয়ে একদম কুত্তার মতো দুহাত লম্বা জিভ বের করে মরবি? এতেও যদি না হয় তাহলে বল, কেরোসিন এনে দিই। সারা গায়ে মেখে আমার সামনে আসবে, ভীষণ আদর করে আগুন ধরিয়ে দেব। বল কোন স্টাইলে মরবে? হতভম্ব মাহি। হতভম্বতায় বুঝতেই পারলো না তার পা দুটো সেই কখন কার্নিশবিহীন ছাদের একদম কিনারায় এসে ঠেকেছে। সে নীরবে কাঁদছে দাঁড়িয়ে। ওদিকে মুগ্ধ প্রায় নিকটে, হয়তো তার দুটো কদম এগুলেই ধরে ফেলবে তাকে। কিন্তু মাহি তো তার হাতে আসতে চায় না। নিজেকে বাঁচানোর শেষ চেষ্টায় মেয়েটা এক কদম পেছাতেই
গেলেই ঘটল আরেক বিপত্তি। এক পা গেলেই ছাদের বাইরে, ক্ষুদ্র কায়া বদনখানি পেছনের দিকে ঝুঁকে পড়তেই একখানা শক্তপোক্ত হাত এসে তক্ষুনি চেপে ধরে মাহির এক হাত। ভীত মাহি তৎক্ষণাৎ চোখ দুটো কুঁচকে ফেলেছে ভয়ে। তার অর্ধেকটা দেহ দোদুলমান হাওয়ায় অবস্থায় শক্ত করে চেপে ধরে রেখেছে উপকারীর বাড়িয়ে দেওয়া হাতটা। কিন্তু মেয়ে কি আর জানে এই উপকারীটা কে? এই উপকারীটাকে জানলে থোড়াই ধরতো তার হাত। এদিকে গম্ভীর মুগ্ধ মহাশয় এক আকাশসম বিরক্তি নিয়ে চেয়ে আছেন ঝুলতে থাকা মাহির পানে। গলায় অসম্ভব ঝাঁজ ঢেলে দিল এক রাম ধমক। হাত ধরলে কেন? যা গেম আর। এদিকে এসছিলাম তোকে 20 তলা থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার জন্য, অথচ এখন কিনা আমার হাত ধরে চলছিস। মরতে এসে এত ভয় কিসের রে ব্যাটারি? মাহি এবার ঠোঁট ভেঙে কাঁদছে, বাঁচার আকুতি জানিয়ে শক্ত করে চেপে ধরেছে মুগ্ধর হাত। অথচ মুগ্ধকে দেখো, সে বিরক্তি নিয়ে নিজের হাত ছাড়াতে ব্যস্ত। মাহি কিছুতেই তার হাত ছাড়ছে না বলে মেয়েটার হাত ধরেই মুগ্ধ দিল একটা। সঙ্গে সঙ্গে ঝুলতে থাকা মাহি হাতের মুঠোয় প্রাণ নিয়ে কোনো মতে বেঁচে গেল এ পর্যায়ে। ধরফর করতে থাকা বুক পিঞ্জর ওপর হাত চেপে জোরে জোরে নিঃশ্বাস ফেলতেই পেছন থেকে ধেয়ে এলো মুগ্ধর শক্ত হাতের থাবা। তা গিয়ে চট করে চেপে ধরলো মাহির চুলের গোছা। মাহি আবারও চোখ মুখ কেমন কুচকে কুকিয়ে উঠে ব্যথায়। একে তো গলার অসহ্য ব্যথা, তার উপর এইরূপ যন্ত্রণা, সব মিলিয়ে বিধ্বস্ত মাহি। ব্যথায় কাতরাতে থাকলেও কণ্ঠ ফুঁড়ে বলতে পারল না কিচ্ছু। ওইদিকে মুগ্ধ তাতে দাঁত চেপেছে মেয়েটার চুলগুলো মুঠোয় চেপে তার মাথাটা এগিয়ে নিয়ে আসে নিজের বুকের কাছে। বলা বাহুল্য, মাহি মুগ্ধের তুলনায় উচ্চতায় বেশ নিচু। মেয়েটার মাথা ঠেকেছে মুগ্ধর বুক বরাবর। এমনিতেই ভিনদেশি সুদর্শনের ন্যায় শক্তপোক্ত গায়ের গড়ন মুগ্ধের উচ্চতা যেন সিলিং ছুবে। তার অমন দীর্ঘকায় দেহের সামনে সবাইকে অতি নগণ্যই মনে হয়। মুগ্ধ ঘাড় নোয়ালো বেশ। মাহির কানের কাছে মুখ এনে হিসিয়ে বলতে লাগলো, কান খুলে শোনো রাখ পন্থীর মেয়ে, তোর মতো যাচ্ছেতে আন্ডার রেটেড তের ব্যাটারির প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমার। তোকে নিয়ে যাচ্ছি জাস্ট তোর বাপকে সাহায্য করার জন্য। যতদিন তুই বেঁচে থাকবি তোর বাপু ঠিক ততদিন বাঁচবে। যেদিন আমার অত্যাচার অতিষ্ঠ হয়ে তোর দম বন্ধ হবে, সেদিনে তোর বাপের বুকের ওপর উঠে তোর বাপের শরীরে অগণিত গুলি ছুড়ব আমি। তারপর তার দূষিত রক্তগুলো দিয়ে পাপে যাব। তাই তুই মরলেও আমার কিচ্ছু যায় আসে না, বাঁচলেও কিচ্ছু যায় আসে না। কজ তোর বাপের শেষটা আমার হাতেই হবে। And you are nothing to me. Did you hear that? You are nothing but a fucking toy to me. ঠোঁটের ঠোঁট চেপে কান্না আটকানোর প্রয়াসে ব্যস্ত মাহি। প্রতিটি কথা যেন তার কানে নয় বরং তার বুকে গিয়ে বিঁধছে। এত ঘৃণা নিয়ে কিভাবে বাঁচবে একটা মানুষ? কিভাবে বাঁচবে সে এই লোকের অত্যাচারে? সে মরে গেলে তো তার বাবা, না আর ভাবতে পারল না মাহি। বাবার কথা মাথায় আসতে নিজেকে শক্ত রাখার সব রকম চেষ্টায় উপনীত হলো মেয়েটা। মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলো, যাই হয়ে যাক, আমি মরবো না। হেলিকপ্টারের বিকটাকার শব্দে মুখরিত চারিপাশ। চারিদিকে ধুলো ময়লা ছড়িয়ে 20 তলা সুউচ্চ ছাদের হেলিপ্যাডে এসে নামলো হেলিকপ্টার। সুবিশাল হেলিকপ্টারের গায়ে বড় বড় অক্ষরে লেখা শ্যাডো মনস্টার। মুগ্ধ ভীষণ দাম্ভিকতার সাথে ভেতরে ঢুকলো। পেছনে বেচারি মাহি পড়ল বিপাকে। এই ক্ষুদ্র জীবনে এর আগে কখনো হেলিকপ্টারে চড়েনি সে, না চড়েছে এরোপ্লেনে। মেয়েটার আবার অ্যাক্রোফোবিয়া আছে কিনা, উচ্চতা দেখলে ভয় পায়। সে কেমন ইতস্তত করছে ভেতর ঢুকতে। এদিকে হেলিকপ্টারে বসে থাকা মুগ্ধ আয়েশ করে ফোন ঘাটছে। মাহিকে এখনো ভেতরে আসতে না দেখায় সে কেমন বজ্র কণ্ঠে আওড়ায়, ভেতরে ঢোকার জন্য আলাদা চাকরানি লাগবে নাকি নবাবের মেয়ে? নবাবের মেয়ের হাতে অফুরন্ত সময় থাকলেও আমার হাতে নেই। সো আর 1 সেকেন্ডের মধ্যে ভেতরে না ঢুকলে এক লাথি মেরে ছাদ থেকে ফেলে দেব। মাইন্ডেড। ভরকায় মাহি তৎক্ষণাৎ নিজের ভয় ডর সব ভুলে গিয়ে হেলিকপ্টারে উঠে এলো। মুগ্ধ তার দিকে দৃষ্টিপাত না করেই পাইলটের উদ্দেশ্যে শক্ত গলায় হুকুম ছুড়ে বলল, টেক অফ। হুকুম যথার্থ তামিল করলেন বিদেশি পাইলট সাহেব। মুহূর্তেই গর্জে উঠল ইঞ্জিন, রোবট ঘুরছে।
রোটর ঘুরছে দ্রুত বেগে, চারিপাশে বাতাসের তীব্রতা বেড়ে গেল বহুগুণ। ক্রমশ হেলিকপ্টারের দুলনি শুরু হলো, সেই সাথে বেড়ে গেল মাহির নিঃশ্বাসের গতি। বুকটা ধরফরিয়ে উঠে, বেশ ভয় এইটুকুনি হয়ে যাওয়া মেয়েটা ক্রমশ এগোতে লাগলো মুগ্ধের দিকে। মুগ্ধ আর চোখে দেখলো তা, বিরক্তি নিয়ে ঝাঁঝিয়ে উঠল। কোলে উঠে আসবি নাকি? দেখ চাশমিশ, আমার কিন্তু এই মুহূর্তে এসব করার বিন্দুমাত্র মুড নেই। মাহি শুনল কিনা কে জানে, সে কেমন আতঙ্কিত কণ্ঠে অসহায় ন্যায় বলতে লাগলো। আমার ভয় লাগছে। আমি আসলে পুরোটা শোনার ধৈর্য হয়নি মুগ্ধর। তার আগেই সে দোকানে গুজলো মোটা হেডফোন। নির্বিকার ভঙ্গিতে পেছনের দিকে গা এলিয়ে চোখ দুটো বুঝলো কোনো মতে। মাহি চুপচাপ বসে রইল, চোখ খিচে। আসনের দুপাশে অংশ খামচে ধরলো কেমন। সময় পেরোচ্ছে, একটা সময় চোখ বুজে থাকা মাহির চোখে ঘুম ধরা দিল সত্যি সত্যি। ঘুমন্ত মেয়েটা ঢুলুঢুলু অবস্থায় মুগ্ধের পায়ের উপর মাথা ঠেকালো। মুগ্ধ টের পেল বোধ হয়, সঙ্গে সঙ্গে নিজের পা দুটো ঝাঁকিয়ে উঠল বেহাদব ছেলে। মুহূর্তেই ঘুম কেটে গেল মাহির। হতবুদ্ধি নেয় এদিক ওদিক মাথা নাড়িয়ে বলতে লাগলো। কি হয়েছে, কি হয়েছে? মুগ্ধ রাগ করেনি, স্রেফ কটমট দৃষ্টি নিক্ষেপ করলো মাহির উপর। মাহি বেচারি চুপসে গেল তৎক্ষণাৎ, মাথাটা নুয়ে সরে বসলো বেশ কিছুটা। ভয় লাগলো, করার কিচ্ছু নেই। ঘুমন্ত অবস্থায় এই লোকের গায়ে পড়লে তখন না আবার সত্যি সত্যি হেলিকপ্টার থেকে লাথি মেরে ফেলে দেয়। রাশিয়া, সেন্ট পিটার্সবার্গ। তুষার পড়া, পাহাড়ি ঘেরা হালকা কুয়াশা মাখা চারপাশ। সেসেস্টোরিকার স্কোয়ে লেকের কোল ঘেঁষে নির্মিত এক ব্যক্তিগত প্রাসাদে অভিমুখ বিশাল জায়গা জুড়ে তৈরি করে রাখা হেলিপোড। চারপাশে ধুলো উড়িয়ে হেলিকপ্টার নামছে সেখানে। আঞ্চলিক সময় 8টা PM হলেও এখানকার চারপাশ এখন কেমন মৃদু আলোয় উজ্জ্বল হয়ে আছে। সাধারণত এখানে সন্ধ্যা নামে বেশ পড়ে। আকাশে এখনো হালকা মেঘ জমে আছে, হয়তো একটু পরে আকাশের বুক চিরে নেমে আসবে বাড়িধারা। হেলিকপ্টার ল্যান্ড হলো ভূমিতে। সময় নিয়ে সেখানে থেকে সগর্বে বেরিয়ে আসে মুগ্ধ। পরনে দামি ট্রেঞ্চ স্যুট, দামি বুট, ঘাড় সমান উস্কো খুস্কো বাদামি চুলগুলো আজও বেঁধে রাখা ঝুঁটি স্বরূপ। এক হাতে পেটের কাছের স্যুট বোতাম খুলতে খুলতে পা বাড়ায় মুগ্ধ। তক্ষুনি 5 জন এলিট বডিগার্ড ছুটে চলে এলো মুগ্ধর চারিপাশে। গম্ভীর মুখো যুবকের পেছন পেছন হাঁটছে তারা। পরনে সফেদ রঙা স্যুটপট, কানে ইয়ারপিস, হাতে আবার রাইফেল। বিশাল আয়ত জুড়ে তৈরি করা এহেন ব্যক্তিগত প্রাসাদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত কমব্যাট বডিগার্ডস। বাড়ির চারপাশে রাইফেল হাতে দাঁড়িয়ে আছে তারা। মুগ্ধ গৌরবময় কদমে হাঁটছে, তক্ষুনি তার সামনে ছুটে আসে একজন কমব্যাচ বডিগার্ড। এসেই তিনি সম্মানে মাথা নুয়ে হাঁটু গেড়ে বসলো মুগ্ধর সামনে। দুহাতে একখানা নতুন ডিজাইনের রিভলভার এগিয়ে দিল মুগ্ধের দিকে। মুগ্ধ কিয়ৎক্ষণ সরু চোখে পরখ করলো বন্দুকটা। পরক্ষণে হাত বাড়িয়ে বন্দুকটা তুলে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে গম্ভীর মুখে বলল। ইজ ইট ওয়ার্ক গুড? কমব্যাচ মাথা নুয়ে রেখে ঝাঁকালো একটুখানি। মুগ্ধ কেমন ক্রু হাসলো তা দেখে। তক্ষুনি বন্দুকের নলটা ঠেকালো সম্মুখে হাঁটু গেড়ে বসে থাকা কমব্যাচের ললাট বরাবর। মূর্তি বডিগার্ড বেচারা ভয়ে কেঁপে উঠছে কেমন, তবুও মাথা তুলে তাকানোর সাহস নেই তার। তাকালেই যে বিপদ। মনস্টারের চোখে চোখ পড়া মানেই মৃত্যুকে আলিঙ্গন করা। এত বড় রিস্ক কে নিতে যাবে শুনি? মুগ্ধ কিয়ৎক্ষণ একইভাবে বন্দুকটা ধরে রাখলো বডিগার্ডের ললাট বরাবর। তারপর হুট করে কোনোরূপ বলা কওয়া ছাড়াই বন্দুক উঁচিয়ে তাক করলো অদূরে ব্যক্তিগত পঞ্জের ওপর সাজিয়ে রাখা রোমানিয়ান ভাস্কর্যের দিকে। ট্রিগার চাপ দিয়ে ভাস্কর্যটা কেমন ভেঙে ছিটকে গেল চারিপাশে। পঞ্জে থাকা রাজহংসীগুলো ভয়ে দাপড়াতে লাগলো অনবরত। এদিকে বাড়ির চারিপাশে থাকা সশস্ত্র বডিগার্ডের এতক্ষণে সজাগ হলো যেন তারা প্রত্যেকে নিজেদের রাইফেল আসমানের দিকে তাক করে অনবরত গুলি ছুড়ল। মুহূর্তে চারিপাশে ছড়িয়ে গেল বিকট শব্দ। মাহি বেচারি ভয়ে আর নামছেই না হেলিকপ্টার থেকে। অথচ সে থোড়াই জানে মাফিয়া মনস্টার যখনই এখানে আসে তখনই তার স্বাগতমটা ঠিক এভাবেই হয়। কজ দিস ম্যান লাভস ভায়োলেন্স। ভয়ে তটস্থ মাহি রয়েছে মাথা বের করলো হেলিকপ্টার থেকে। তবে হেলিকপ্টার থেকে নামতে হলে তার মতো ছোটোখাটো মানুষের নিঃসন্দেহে সাহায্য প্রয়োজন। মাহি মুখ গুমড়ো করে নামার চেষ্টায় এক পা
বাইরে বের করতে হঠাৎ একখানা শক্তপোক্ত হাত এসে আলতো করে নিজেকে ছড়িয়ে দিল তার সামনে। মাহি ভ্রু কুচকায়, সন্ধিয়ান চোখে তাকাতেই দেখে একজন শ্যাম পুরুষ চমৎকার হেসে তার পানি তাকিয়ে আছে। তার বাড়ন্ত হাত এখন অপেক্ষায় আছে মাহি নিজেকে খানিকটা গুটিয়ে নেয় তৎক্ষণাৎ। শ্যাম পুরুষ তা দেখে মুচকি হাসলো, নরম কণ্ঠে আওড়ালো, হাত ধরে নেমে এসো, ভয় নেই। আমি মনস্টারের মতো ভায়োলেন্স ক্রিয়েট করব না। ভিনদেশে এসেও বাংলা শুনছে মাহি, এও কি তবে সত্যি? মাহি অবাক চোখে তাকিয়ে রইল কেমন, হতবাক কণ্ঠে বলল, আপনি বাঙাল? শ্যাম পুরুষ এক দফা ভাবুক থেকে ঠোঁট কামড়ে ধরল নিজের, পরক্ষণই মিষ্টি হেসে বলল, নট সো, বাট তুমি নিশ্চয়ই বাঙাল, তাই না? মাহি মাথা নাড়া ওপর নেচ। তখনই শ্যামপুরুষ তাকে ইশারায় বলে তার হাতটা ধরে নামতে। অজ্ঞতা মাহি আর তেমন কোনো উপায়ান্তর না পেয়ে নেমে পড়ল অপরিচিতর হাত ধরে। নামতে গিয়েও বাঁধল আরেক বিপত্তি। কিছু একটার সাথে পা বেঁধে সামান্য হোঁচট খেলো মাহি। শ্যামপুরুষ তাকে আগলে ধরতে নিলেই কেউ একজন এসে আটকে দিল তার হাত, ফলস্বরূপ পড়ে গেল মাহি, পেল হাঁটু হাতে চোট। শ্যামপুরুষ ভরকে গিয়ে পাশে তাকায়, দেখতে পায় একজোড়া বাদামি চোখ কেমন অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। সেটা ঠকিল কেমন। আমতা আমতা করে নিজের সাফাই গাইতে গেলেই শোনা গেল মুগ্ধের কঠিন কণ্ঠ, আমার পছন্দের কিংবা অপছন্দের যে কোনো কিছুর উপর কারো হস্তক্ষেপ কিংবা দৃষ্টি আমি সহ্য করব না, সেট। অ্যান্ড আই থিঙ্ক ইউ নো দ্যাট বেটার। সিদ্ধার্থ মাথা নাড়ায় উপর নেচ। তৎক্ষণাৎ মাহির সামনে থেকে সরে দাঁড়ায় 2 কদম। ওইদিকে মাহি ততক্ষণে উঠে দাঁড়ায়। কিছু বুঝে উঠবার আগেই তার ডান হাতের কোণে চেপে ধরে মুগ্ধ। ইস, কোনোটা বুঝি এই ছিঁড়েই পড়ল। মাহি মুখ কুচকে ব্যথাটা সহ্য করে নেয় কোনো রকম। মুগ্ধ এবার হাঁটা শুরু করেছে দুধর্ম পায়ে। সুদর্শন যুবকের হঠাৎ এত রেগে যাওয়ার কারণটা বোধগম্য হলোই না মাহির। এই লোক হুটহাট এমন রেগে যায় কেন কে জানে। পুরনো ইউরোপিয়ান স্থাপত্য এবং আধুনিক ডিজাইনের মিশেলে তৈরি মনস্টার প্যারাডাইস। বাড়ির প্রবেশ দুয়ারে রয়েছে বিশাল লোহার গেট, কালো রঙের উপর সূক্ষ্ম খোদাইয়ে নির্মিত। এই গেটের চারিপাশে জড়ানো বৈদ্যুতিক তার। গেটের 2 পাশে দাঁড়িয়ে আছে উঁচু পাথরের স্তম্ভ। গেটের ভেতরে পা রাখতেই জমিনে দেখা মিলবে ছোট ছোট মার্বেল পাথরের পথ, যার 2 ধারে নাম না জানা বিভিন্ন শোভাবর্ধক গাছ। গাছগুলো কি সুন্দর ছেটে রাখা, যেন কেউ রোজ নিয়ম করে পরিচর্যা করে তাদের। প্রায় 100 মিটার লম্বা ওয়ার্কওয়ে পেরিয়ে তারপর মনস্টার প্যারাডাইস অবধি যাওয়ার সৌভাগ্য মেলে। ওয়ার্কওয়ে দুপাশে 2 ধরনের নিদর্শন। ডান পাশের জমিটা ছোট ছোট সবুজ ঘাসে পরিপূর্ণ, তার সম্পূর্ণ অংশ জুড়ে তৈরি করা হয়েছে হেলিপড, মনস্টারের ব্যক্তিগত হেলিপড। গেটের সামান্য দূরে দাঁড় করিয়ে রাখা 3-4 হুইলের গাড়ি। অত বড় ওয়ার্কওয়ে তো থোড়াই হেঁটে হেঁটে যাওয়া সম্ভব। কেউ যদি এই পথে গাড়ি ছাড়া হেঁটে হেঁটে আসতে চায় তাহলে নির্ঘাত তার হাত থেকে সময় ফসকাবে বেশ। অন্যদিকে ওয়ার্কওয়ে বাপাসটা বেশ সুন্দর। একপাশে বানানো ব্যক্তিগত পুকুর, পুকুরের চারপাশটা চকচকে পাথরে পরিপূর্ণ। পুকুর একদম মাঝ বরাবরে নেয় সগৌরবে দাঁড়িয়ে থাকে বিদেশি ভাস্কর্য, যা মূলত রাখাই হয় মনস্টারের ভাঙার উদ্দেশ্যে। পুকুর হতে সামান্য দূরে বাড়ির লন ইয়ার্ড, যেখানে থেকে বাড়ির ফ্রন্ট ইয়ার্ড শেষ এবং ব্যাক ইয়ার্ড শুরু। জায়গাটা পরিপূর্ণ বিভিন্ন নামি দামি ফ্লাওয়ার প্লান্টসে। একটু দূরে হাঁটলেই পড়বে বাড়ির পেছনের বাগানটা, যেথায় ওক গাছ হতে শুরু করে চেরি ব্লসম টি অবধি দাঁড়িয়ে আছে। বাতাসের হালকা দুলুনিতেও চেরি ব্লসম গাছ থেকে 2-1টা পাতা উড়ে উড়ে আসছে জমিনে। পায়ের নিচের জমিটা চেরি ব্লসমের পাপড়িতে কি সুন্দর আবৃত হয়ে আছে। পুরো বাড়ির চারপাশটা এত চমৎকারভাবে সজ্জিত যেন কেউ এক দেখাতেই বলে উঠতে বাধ্য, এ তো পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। কালো জগতের মোস্ট পাওয়ারফুল নেম দি শ্যাডো মনস্টার, যার বজ্রকণ্ঠ শুনছে সবাই, শুনেছে হুঙ্কারও। তবে আজ অব্দি কেউ এক নজর দেখার সুযোগ পায়নি মানুষটাকে। যতবার মনস্টার কোথাও বেরিয়েছে ঠিক ততবারই সে নিজেকে আড়াল করেছে কালো মাস্ক, লম্বা হুডি আর স্কার্ফে। তার চারিপাশে সশস্ত্র বডিগার্ডের থাকলেও
তার বাহ্যিক রূপের পরিবর্তন হয়নি কখনো। এই লোকের মুখ না দেখলেও তার সিগনেচার বৈশিষ্ট্য পরিলক্ষিত হওয়া মাত্রই সকলেই বুঝতে বাধ্য, এ যে আর কেউ নয়, স্বয়ং মাফিয়া শ্যাডো মনস্টার। মনস্টারের বাম হাতে সর্বদা একখানা কালো টাইটেনিয়ামের তৈরি মোটা ভারী ব্রেসলেট ঝুলে থাকে, যার ভেতরে খোদাই করে নকশা আঁকা ব্ল্যাক প্যান্থারের নিচে দগদগে অক্ষরে লিখে রাখা মনস্টার। এই ব্রেসলেট শুধুমাত্র একজনের জন্যই বানানো, যা অন্য সবার জন্য এক প্রকার নিষিদ্ধই বইকি। তাছাড়া যিনি এই ব্রেসলেটের শিল্পী ছিলেন, তার হাত দুটো তাও কেটে ফেলাই হয়েছে। Cause Mafia Monster doesn't wanna share anything to anyone. মাহির নরম মোলায়েম হাতের কনুই ধরে টানছে মুগ্ধ। মুখখানা তার সিকি গম্ভীর, গালের খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতিতে লম্বাটে চোয়ালখানা কেমন তীক্ষ্ণ হয়েছে ব্লেজের ন্যায়। বলিষ্ঠ পুরুষ তার লম্বা লম্বা কদম হাঁটছে জোরালো গতিতে, অথচ পাশে থাকা মাহি মেয়েটা রীতিমতো হিমশিম খাচ্ছে ব্যাটার সাথে তাল মিলাতে গিয়ে। একে তো ছোটোখাটো মানুষ সে, তার উপর ক্লান্ত, পায়ে অত জোর আসবে কোথা থেকে শুনি? গতকাল থেকে পেটে আদৌ এক টুকরো দানা পড়েছে পড়েনি তো। মাহি এবার আর হাঁটল না, পায়ের গতি বাড়িয়ে দৌড়াতেই লাগলো রীতিমতন। হাতটা ছাড়ানোর বেশ চেষ্টাই হয়েছে ইতিমধ্যে, তবে বেয়াদব লোকটা কি আর অত সহজে ছাড়ে? মাহি দৌড়াতে দৌড়াতে একবার মিনমিনিয়ে কঞ্চে বলল, একটু আস্তে হাঁটুন, আমার কষ্ট হচ্ছে। মুগ্ধ শুনল কিনা কে জানে, সে তৎক্ষণাৎ পায়ের গতি বাড়ালো আরেক ধাপ। শক্ত মুখাবে কঠিন গলায় চিবিয়ে চিবিয়ে বলল, মরবি না তো সহজে, চল। অজ্ঞতা এমন কথায় চুপ করে গেল মাহি। একরাশ কষ্ট হওয়া সত্ত্বেও পা মিলিয়ে দৌড়াতে লাগলো কেমন। এদিকে তাদের পেছন পেছন গম্ভীর মুখে হেঁটে আসছে সিদ্ধার্থ। দুপকেটে দুহাত গুজে আরামসে হাঁটছে সে, সরু চোখে কেবল ঘুরে ঘুরে দেখছে মাহিকে, মনে মনে বারবার আওড়াচ্ছে, মেয়েটাকে কেন তুলে আনলো মনস্টার? ওকেও কি তবে বাকি মেয়েদের মতো? আর ভাবতে পারলো না সিদ্ধার্থ নিজের নরম সরম মনটাকে এক দফা বোঝাতে লাগলো, এই পর্যন্ত বাদ বাকি মেয়েদের সাথে যা হয়েছে, এই নতুন মেয়েটার সাথেও তাই হবে। এই তো তা জানা কথা, তা নিয়ে মন খারাপ করে রাখলে কিভাবে হবে শুনি? নিজ ভাবনায় মত্ত থেকেই মায়ের করুণ ভবিষ্যতের কথা টের পেয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল সিদ্ধার্থ। পরক্ষণই পায়ের গতি বাড়িয়ে হাঁটা ধরল উল্টো পথে। সুবিশাল কাচের দরজার দুপাশে দাঁড়িয়ে আছেন দুজন বডিগার্ড। মার্বেল পাথরের বোনা সিঁড়িতে মুগ্ধের পা পড়তে দুজনেই কেমন হালকা ঝুঁকে কর্নিশ জানায় তাকে। এতে গম্ভীর পুরুষের কোনোরূপ ভাবান্তরই হলো না, সে একইভাবে টানছে মাহিকে। এবারেও মাহি মেয়েটার সঙ্গে ঘটল আরেক অঘটন। মুগ্ধ সামনে দু সিঁড়ি ওপর, আর মাহি এখনও দু সিঁড়ি নিচে। লং কুর্তির সঙ্গে পা বেজে মেয়েটা আবারও হোঁচট খেল সম্মুখে। পাশ থেকে দায়িত্বরত বডিগার্ডের তস্র মেয়েটাকে আগলে ধরতে নিলেই মুগ্ধ মহাশয় গর্জন তুলে বলল, স্টেপ ব্যাক। তড়িৎ থেমে গেল বডিগার্ডের, দুকদম পিছিয়ে গেল বাধ্যর ন্যায়। চোখ তুলে সম্মুখের মানুষটার দিকে তাকায়নি একবারও। এদিকে মাহি পড়তে পড়তে বাঁচল শুকনো ফাঁকা ঝোঁক পাশে তাকাতেই ভরকায় আরেক দফা। মুগ্ধ তাকিয়ে আছে আগুন চোখে। এ বুঝি তার বাদামি চোখ দুটোর আগুনে ঝলসে দিবে তাকে? মাহি কেমন ভয়ার্ত ঢোক গেল তা দেখে তক্ষুনি মুগ্ধের আগুন চোখ থেকে দৃষ্টি নামিয়ে মাথা নোয়াতেই শুনল মুগ্ধের চিরবির করা কঞ্চ। বেয়াদবের বাচ্চা। হতভম্ব মাহি এবারও বুঝল না মুগ্ধের এরূপ কথার কারণ। মস্তিষ্কে আরেকটু জোর দিতেই গেলে হাতের কোনোয় টান পড়ল আবারও। মুগ্ধ আবার এবার সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকছে। মাহির কি হলো কে জানে, সে আর দৃষ্টিতে একটু আধটু দেখতে লাগলো বাড়ির ভেতরটা। মুহূর্তেই চমকালো সে। বাড়ির প্রবেশপথে প্রায় 22 ফুট উঁচু ছাদ, যার মাঝ বরাবর ঝুলছে এক বিশাল কালো ক্রিস্টাল ঝাড়বাতি। মাহি চলন্ত পাজরা একটাবার থামতে চাইলো, দেখতে চাইলো প্রবেশপথের মনোমুগ্ধকর সৌন্দর্যটা। তবে তাকে সম্ভব? লোকটা তো হাঁটছে তাকে নিয়ে, সে কখন থেকেই হাঁটছে তারা, অথচ এখনও কিনা বাড়িতেই ঢুকলো না। এই বাড়িটা নাকি গোলকধাঁধা? মাহি চুপচাপ তাকার সম্মুখে। প্রবেশপথ ছেড়ে তাকে নিয়ে আসা হয়েছে বিশাল এক লিভিং রুমে। এক মুহূর্তের জন্য মাহির চোখ দুটো স্থির হয়ে গেল কেমন। মাথার উপর বেশ উঁচু সিলিং, বাড়ির এই জায়গাটা মনে হচ্ছে
গোলাকার লিভিং রুমেও ধরা দিয়েছে আরেক সৌন্দর্য। গোলাকার লিভিং রুমটার মাঝখানে বেশ উঁচু জায়গা জুড়ে নিচু সিঁড়ি করা হয়েছে। সিঁড়ি ডিঙিয়ে নামতে হবে নিচে, যেটায় বসার জায়গা। পায়ের তলায় সব স্পষ্ট সুইমিং পুল, হাঙরের মতো বড় বড় মাছ নড়ছে তাতে। তার উপর বসিয়ে রাখা দামি মখমলের সোফা সেট। মাহির গা কাটা দিয়ে উঠল এহেন লিভিং রুম দেখে। মেয়েটা ভয়ে জড়সড় হয়ে যায় না, পিছু হটবে অমনি মুগ্ধ তাকে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিচে নামলো। মাহি এবার জোরাজুরি করছে নিজের হাতটা ছাড়াতে। সে কিছুতেই পা রাখবে না ওই হাঙরের লিভিং রুমে। দাঁড়ালেই যদি কাজ ভেঙে পড়ে যায় সুইমিং পুলে, তখন। মাহি এবার ভয় কেঁদেই দিল। কাঁদতে কাঁদতে অনুনয় করে বলল, প্লিজ আমি নিচে নামবো না, আমার ভয় করছে। মুগ্ধ কি আর অত কথা শুনে? সে তক্ষুনি এক হ্যাচকা টানে মাহিকে ছুঁড়ে ফেললো লিভিং রুমের স্বচ্ছ কাচের মেঝেতে। মাহি উপর হয়ে পড়লো মেঝেতে। পর মুহূর্তেই চোখ খুলেই দেখলো তার ঠিক নিচেই সবগুলো মাংসাশী হাঙর কেমন একজোট হয়ে। সে তাকে দেখে মাহি বাকরুদ্ধ হয়ে হাঙরগুলোর তীক্ষ্ণ দন্ত চক্ষু গোচর হতেই কাঁপতে লাগলো শব্দদোষে। এক মুহূর্ত স্থির থেকে পরক্ষণেই দিল এক বিকট চিৎকার। কোনো মতেই মেঝে থেকে উঠে বাচ্চাদের মতো করে দু হাতে ভর দিয়ে সরে গেল অন্যস্ত্র। মুগ্ধ দেখলো ক্রু হাসি লেপটালো ঠোঁটের কোণে। পকেট থেকে ফের একখানা মোটা সিগার বের করে এনে গুজলো ঠোঁটে আয়েসে। লাইটার দিয়ে সিগারের শেষ ভাগ ধরিয়ে দিল এক লম্বা টান। সেই টানে কি যে সুখ পেল ছেলেটা, যার দরুন স্বস্তিতে চোখ দুটো বন্ধ হয়ে এলো তার। মুখের দূষিত ধোয়া চোখু বেশ কিছুক্ষণ মুখ গহ্বরে আটকে রেখে গম্ভীর গলায় উঁচিয়ে ডাকলো, মাইরেন। ব্যাস একটা ডাক, যার কর্ণকুহরে পৌঁছাতে গা কাটা দিয়ে উঠল বাড়ির সকল মেয়েদের। মিনিটের ব্যবধানে প্রায় 25 জন কেমন তস্ত্রপায় ছুটে এলো তক্ষুনি। সবচেয়ে বুজুর্গ মেজ ইরা, বৃদ্ধ বয়সী নাদুস নুদুস গায়ের গরনের মহিলাটি এগিয়ে এসে হালকা ঝুঁকে কর্নিশ জানায় মুগ্ধকে। মুগ্ধ এবারেও প্রতিক্রিয়াহীন। সুদর্শন মুখখানায় ভারী গাম্ভীর্যের ছাপ। আঙুলের ভাঁজে থাকা সিগার আরেকটা টান বসিয়ে তীক্ষ্ণ চোয়ালখানা নামিয়ে গমগমে গলায় আদেশ ছুল, ওকে আজ রাতের জন্য তৈরি করুন, আম হাংরি। কথাটা বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না মনস্টার। তৎক্ষণাৎ গটগট পায়ে হাঁটা ধরল উঁচু পথে। এবার তার নিজের আস্তানায় যাওয়ার পালা। কতদিন হলো যায় না সে। এদিকে তার চলে যাওয়ার পরও সব মেয়েটা কেমন স্থির হয়ে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। বৃদ্ধা ইরা কেবল দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ধীরে ধীরে নিজের কুঁচকে যাওয়া চামড়ার হাত দুটো সামনেই ধরে ভাবতে লাগলেন, এই হাত দুটো দিয়ে ঠিক কতগুলো মেয়েকে তৈরি করলাম আমি, ঠিক কতগুলো? মেইডেন। ইরার ধ্যান ভাঙল পেছন থেকে ধেয়ে আসা সিদ্ধার্থের কঞ্চে। তিনি তখনই পেছনে ঘুরলেন। ফর্সা মুখখানায় আধার নেমেছে তার, চোখ দুটো হয়ে গিয়েছে ছলছল। সিদ্ধার্থ এক মুহূর্ত চুপ থেকে বোঝার চেষ্টা করল ইরার মনোভাব, তবে কিছুই তেমন বোধগম্য না হওয়ায় সে প্রশ্নই করে বলল, কি হয়েছে তোমার? এভাবে মুখে আধার নামিয়ে দাঁড়িয়ে আছো কেন? ইরা ফোপাতে লাগলো কেমন। দুহাতে নিজের ঘাড় সমান হলদেটে চুলগুলো চেপে ধরে কাঁদো কাঁদো মুখে বলতে লাগলেন, রাক্ষসীর ক্ষুধা পেয়েছে সিট, আজ আবারও রাক্ষসীর ক্ষুধা পেয়েছে। ভরকা সিদ্ধার্থ তৎক্ষণাৎ হকচকিয়ে জিজ্ঞেস করলো, মানে আই মিন টু সে, কাকে চাইছে আজ? ইরা ফোপাতে ফোপাতে আলতো করে আঙুল তাক করে অদূরে লিভিং গ্রাউন্ডে জ্ঞান হারিয়ে লুটিয়ে থাকা মাহির দিকে। মেয়েটা অতিরিক্ত ভয়ে আবারও জ্ঞান হারিয়েছে। সিদ্ধার্থ কেমন বিস্ফোরিত দৃষ্টিতে থাকায় মাহির পানে হতবাক সুরে বিড়বিড়িয়ে বলে, ও নো। শীতাতপ নিয়ন্ত্রিত হিম শীতল কক্ষ। মখমলের বিছানা এক টুকরো গোলাপের পাপড়ির ন্যায় পড়ে আছে মাহি। ঘন কারুকার্যের কাঠের খাট, যার চারকোনায় স্ট্যান্ডে ঝুলছে পাতলা ফিনফিনে পর্দা। ঘরের একমাত্র বিশাল আকার জানালা, যার পরিধি পুরো একটা দেয়াল জুড়ে। সেখান থেকে চাঁদের মিষ্টি আলো এসে আশ্রে পড়ছে পুরো রুমে। পুরো কক্ষে লাইটের আলো না থাকলেও সম্পূর্ণ কক্ষ জুড়ে চেয়ে আছে চাঁদনির উপস্থিতি। বিছানায় পড়ে থাকা মাহির এতক্ষণে জ্ঞান ফিরল বোধ হয়। সে পিটপিট করে চোখ দুটো মেলতেই লাগলো। সারাটা দিন না খেয়ে থাকায় শরীরটা আর দিচ্ছেই না তার। সর্বাঙ্গে জুড়েছে তীব্র ব্যথা। মাথা ভর্তি ফোঁতা যন্ত্রণার কবলে পড়ে চোখ মুকুচকে যাচ্ছে মেয়ের। তবুও সে কোনো মতে নিজের চোখ দুটো খুলল। ঝাপসা দৃষ্টিতে
সম্মুখে হঠাৎ এক অপরিচিত বয়স্ক মুখ দেখে লাফিয়ে উঠল ভয়ে। গলা ফাটিয়ে চিৎকার দিতে যাবে অমনি পৌড়া এসে মুখ চেপেই ধরে মাহির। মাহি বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল কেমন। এদিকে পোড়া তখন ফিসফিসিয়ে বলে, ভয় নেই, আমি ইরা, তোমার মেইডেন। ভয়ের তো মাহি কি বুঝলো কে জানে। সে কেবল চুপ করে শুনল কথাটা। পৌড়া মাহিকে স্থির হতে দেখে আলতো করে নিজের হাত সরালেন মাহির মুখের উপর থেকে। চাঁদের অল্প আলোয় পৌড়ার মাথা ভর্তি হলুদ চুলগুলো কেমন চিকচিক করছে দেখো। বৃদ্ধ হলেও সৌন্দর্যে যেন কোনো কমতি নেই তার। মাহি মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন মানুষটার দিকে। পৌড়ার চোখে মুখে স্পর্শ রাখ তিনি খানিকক্ষণ মৌন থেকে হঠাৎ মাহির এক হাত ঝাঁকিয়ে উঠলেন ভীষণ রাগে। মাই হতচকিত কণ্ঠে ব্যথিত শব্দ তুলে সামান্য এদিকে পৌড়া তখন দাঁত খিচে বলে, কেন এলে এখানে? কি এমন অসহায়ত্ব ছিল তোমার যার দরুন এই জেলখানায় এসে উঠলে? এর চেয়ে কয়েক গুণ ভালো হতো যদি তুমি নিচেই মরে যেতে। বৃদ্ধার এহেন রহস্যময় কথা হতবাক মাহি। এক মুহূর্তের জন্য নিজের সকল ব্যথা ভুলে গিয়ে সন্দেহকুল কঞ্চে জিজ্ঞেস করল, কি বলছেন আপনি? জেলখানা মানে? পোড়া ফুসক নিঃশ্বাস ফেললেন মির্জার এহেন অবোধ ভাবস্রোতে। তিনি রয়ে শয়ে মাহির হাত ছেড়েই দিলেন। আনমনে ঠোঁটের কোণে ব্যথাতুর হাসি টেনে মোচাক হয়ে আসা কঞ্চে আওড়াতে লাগলেন, জেলখানাই তো, যেখানে আমরা সবাই কয়েদি। হয়তো মৃত্যুর আগে এখান থেকে বেরোনোর পথ নেই আমাদের। সেক্ষেত্রে এটা জেলখানা নয় তো কি? অবোধ মাহি প্রতিক্রিয়া জানাতে ভুলে গেল। এবার বাকরুদ্ধ কণ্ঠ রুদ্ধ হয়ে অজানা ভয়ে পোড়া তাকে আরেক ধাপ বিস্ময় বোধ করে দিয়ে বললেন, তুমিও নিশ্চয়ই মনস্টারের শত্রুপক্ষের কেউ। মাহি আশ্চর্য বনে গেল এবার। উনি কি করে জানলেন তার বিষয়ে? এদিকে মাহিকে অমন চমকাতে দেখে আহত হাসলেন ইরা। বিছানা ছেড়ে উঠতে উঠতে বললেন, হয়তো ভাবছো আমি কিভাবে জানলাম, তাই না? আসলে এই জেলখানাতে কেবল মনস্টারের শত্রুপক্ষের দুর্বলতাগুলোই আসে, কারণ এখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। হোয়াট এভার। শোনো মেয়ে, একটু থামলেন ইরা, কিছু একটা ফের ভেবে বললেন, প্রস্তুত হও, সে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কে আসবে? মাহি পাল্টা প্রশ্নে থমকালেন ইরা। কপালে গোটা কতক ভাঁজ ফেলে শুধলেন। কে আবার? মনস্টার? হকচকায় মাহি তৎক্ষণাৎ নড়ে চড়ে উঠে বসলো বিছানায়। গা থেকে ব্ল্যাঙ্কেট সরে যাওয়ার আচমকা নিজের দিকে চোখ পড়তে বিস্ময় চোখ দুটো গোল গোল হয়ে গেল তার। একই তার গায়ে এইসব খোলামেলা কাপড় কেন? মাহি তৎক্ষণাৎ ভয়ে অস্বস্তিতে ব্ল্যাঙ্কেটটা টানতে লাগলো নিজ গায়ে। নিজের অর্ধ উন্মুক্ত দেহখানা ডাকতে ডাকতে ইতস্তত সুরে বলল, আমার কাপড় কোথায়? এগুলো এগুলো কে পরালো আমায়? আমি পড়িয়েছি। কেন? কারণ আজ রাতটা তোমার জন্য দীর্ঘ হতে চলেছে। মনস্টার আসবে তোমার কাছে তার হিংস্র পৈশাচিক রূপ দেখাতে। এন কথা নিঃশ্বাস আটকে গেল মাহির। চোখ দুটোর কার্নিশ ভরে উঠল মুহূর্তেই। বদনে বয়ে গেল মৃদু ঝংকার। এরা স্পষ্ট দেখলো সব। একবার চাইলো মেয়েটাকে একটু বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে, তবে পরক্ষণেই ভাবল, কি দরকার? সান্ত্বনা দিলেই কি আর রাক্ষসটা ছেড়ে দিবে তাকে? এরা নিজেকে শক্ত রাখলো কোনো মতে। চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়েও হঠাৎ থামলো কেন যেন। আচমকা পেছনে না তাকিয়ে বলল, পারলে মরে যাও, তাও ওই মনস্টারের হাতে পড়তে চেও না। ও কিন্তু চোখের পলকে জাহান্নাম দেখিয়ে আনবে। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না ইরা। তৎক্ষণাৎ চলে গেলেন দ্রুত কদমে। এদিকে বিচলিত মাহি নিজেকে নিয়ে বড্ড চিন্তায় পড়লো যেন। এবার কি করে বাঁচবে সে? কি করে নিজেকে বাঁচাবে ওই রাক্ষসের হাত থেকে? অস্থির মাহি উদ্ভ্রান্তের ন্যায় এদিক ওদিক মাথা ঘোরায়, খুঁজতে থাকে বাঁচার শেষ সম্বলটুকু। এরই মধ্যে হঠাৎ করে তার নজর আটকায় বিছানার চারপাশে স্ট্যান্ডগুলোর দিকে, যা উচ্চতে বেশ উঁচু। স্ট্যান্ডের গায়ে ঝুলছে সফেদ রঙা পর্দা। মাহি এক মুহূর্ত কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল সেদিকে। তার অবচেতন মস্তিষ্ক বারবার বলছে, তুমি যেটা ভাবছো তা একেবারে ভুল, অন্যায়। কিন্তু অবোধ মনটা তার বলছে অন্য কথা। তারা যদি কথা বলতে জানতো তাহলে হয়তো বলতো। মরে যা মাহি, একটা শয়তানের হাতে নিজেকে এত সহজে বিলিয়ে দিস না। মস্তিষ্ক এবং মনের দোটানায় আটকা পড়েছে মাহি। সঠিক সিদ্ধান্তে এখনো উপনীত হতে পারেনি মেয়েটা। একবার ইচ্ছে করছে মস্তিষ্কের কথা শুনতে, আরেকবার ইচ্ছে করছে মনের কথা। মাহি তৎক্ষণাৎ নিজের মাথাটা চেপে ধরে দু হাতে। কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলে,
সম্ভব না। ওই শয়তানের কাছে নিজেকে বিলিয়ে দেওয়া সম্ভব না। আমি থাকবো না। আমি মরে যাব। হ্যাঁ, আমি তাই করব। অবশেষে মস্তিষ্ক পরাজিত হলো মনের জোরের কাছে। সপ্তদর্শী চলমল শরীরে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় মখমলের বিছানায়। পরক্ষণেই শরীরে সর্বশক্তি দিয়ে স্ট্যান্ডে ঝোলানো পর্দাগুলো একটানে ছিঁড়ে এনে একাংশ গাঁট বাঁধে স্ট্যান্ডের আগায়, তারপর আরেকাংশ গোলাকার গাঁট বেঁধে হু হু করে কাঁদতে কাঁদতে বলে, সরি আব্বু। আমি নিজের গায়ে কোনো কালো কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে পারবো না আমি। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মাহি। দু হাতে ধরে রাখা গোলাকার কাপড়ের গাঁটটা দেখে যাচ্ছে অনিমেষ চোখে। আর একটু পরে সবটা শেষ হয়ে যাবে, মায়ের চোখ দুটো বন্ধ হবে চিরদিনের জন্য। মাই ধীরে ধীরে কাপড়ের গোলাকার গাঁটে মাথা ঢোকাচ্ছে, ঠিক তক্ষুনি কর্ণকুড়ি ভেসে এলো কারণ নির্লিপ্ত কঞ্চ। কাপড়টা আর একটু উঁচু করে বাঁধ, আর গলে আরো দুটো গেট দে, নাহলে ঝোড়ার সময় পড়ে যাবে। মানুষ ছোট হলে তোর ওজন কিন্তু কম না। হতবাক মাহি ঘাড় ঘুরিয়ে তুক্ষুনি বাঁকিয়ে দরজার দিকে তাকায়, যেথায় ভাবলেশীন ভঙ্গিতে বেল্ট পরা প্যান্টের পকেটে দু হাত গুছিয়ে দাঁড়িয়ে আছে মুগ্ধ। গাটা কেমন উদম হয়ে আছে তার, ফলে পেঁচানো দেহখানা পুরোপুরি উন্মুক্ত। চোখে মুখে তার নেই বিন্দুমাত্র উদ্বেগ। সে উল্টো মেজাকে কেমন তারা দেখিয়ে বলল, কি রে, ঝুলতে গিয়ে থেমে গেলি কেন? যা, তাড়াতাড়ি গলায় ফাঁস দে। তুই আজকে মরলে কালকেই তোর বাপকে গিয়ে টুকরো টুকরো করে আসবা। নে, এবার তাড়াতাড়ি মর। আমার লিভিং রুমের ফিশগুলো খোদায় চকচক করছে। গাড়ে গলা ঢুকিয়ে রাখা মাহি হতবিহ্বলতা আর নড়তে অবধি পারল না। এই লোক কি মানুষ? এর মাঝে কি মনুষ্যত্বের একদানা ছিটে ফোটাও নেই? কেউ এভাবে মরতে চাওয়া মানুষকে এনকারেজ করে? তার উপর কী সব ভয়ঙ্কর কথাবার্তা বলছে, তার মাছগুলোকে নাকি ক্ষুধায় চুকচুক করছে। ভাবা যায় ঠিক কতটা ভয়ঙ্কর হলে একটা মানুষ এহেন ভয়াবহ কথা এতটা শান্তভাবে বলতে পারে। মাই ভয়ের তো ঠোক গেল কেমন। ফোপাতে ফোপাতে নিচু স্বরে বোকার মতো জিজ্ঞেস করলো, আপনার ফিশগুলো ক্ষুধায় চুকচুক করছে কেন? গম্ভীর পুরুষ কুটিল হাসল। মাহির পানে তীক্ষ্ণ দৃষ্টি কায়েম রেখে পা বাড়ালো সম্মুখে, একটু একটু করে এগিয়ে আসতে আসতে অত্যন্ত ভয়ানক শান্ত কণ্ঠে সুথল, তোকে খাবে বলে। নিঃশ্বাস ফেলতে ভুলে গেল মাহি। দমটা বুঝি ফাঁস না দিতেই আটকেই গেল গলার কাছে। চোখ দুটো যেন ছিটকে বেরিয়ে আসবে কটুছে, সম্পূর্ণ বদনখানি কাঁপছে তার। হতবিহ্বল মেয়েটা গলায় ফাঁস দেওয়ার ব্যাপারটা বুঝি এক মুহূর্তের জন্য বেমালুম ভুলে গেল। তার মাথায় এবার চলছে অন্য কথা। মৃত্যুর পর তার দেহটা কিনা ওই মাছগুলো খেয়ে ফেলবে, তাহলে তার পরিবারের তাকে শেষ দেখাটুকু দেখবে কিভাবে? মাহি নিজ ভাবনায় নিমগ্ন। এদিকে মুগ্ধ যে ইতিমধ্যে তার অতি নিকটে এসে দাঁড়িয়েছে তা হয়তো বিন্দুমাত্র টের পায়নি মাহি। টের পেলে হয়তো এক্ষুনি ঝুলে পড়তো মেয়েটা। মাহি ডুবে আছে ঘোরে, হঠাৎই টের পেল তার পাতলা কোমরখানায় কারো শক্তপোক্ত হাতের পরশ। মাহির ঘোর ভাঙল তক্ষুনি। দু চোখে সম্মুখে তাকাতেই স্থির হয়ে গেল যেন কেমন। গম্ভীর মুখ ভয়ঙ্কর পুরুষ তার অতি নিকটে, তার সুদর্শন দাড়িবিহীন লম্বাচে মুখখানা মাহির একদম মুখোমুখি। দেখো কাণ্ড, মাহি এত উঁচুতে দাঁড়িয়ে থেকেও কিনা এই লোকের উচ্চতার সমান হতে পারল না। এটা লোক নাকি ওট? মাহি তৎক্ষণাৎ গাঁট বাঁধা গলায় ঝুলেই পড়তে চাইলে মুগ্ধ মেয়েটার কোমর শক্ত করে চেপে ধরে উঁচিয়ে তুলো বেশ। মাহি এবার ঝুলছে ঠিকই, তবে ফাঁস দিয়ে নয়, বরং মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষের শক্ত হাতের বাঁধনে। মাহি কেমন মোচড়াচ্ছে পর্যায়ে দু হাতে মুগ্ধর বুক বরাবর ঠেলতে ঠেলতে বলছে। ছাড়ুন আমায়, নিচে নামার বলছি। মুগ্ধ প্রত্যুত্তর করেনি। এক হাতে মাহিকে তুলে রেখে আরেক হাতে শট করে মেয়েটার গলা থেকে ঘাটটা খুলে দিল আলগোছে। পরের মুহূর্তে কিছু বুঝে ওঠার আগে মাহিকে বিছানায় ছুঁড়ে ফেলল সপেকে। ভয়াতুর মাহি তড়িৎ উঠে বসতে চাইলেই বাদ সাধল মুগ্ধ। তখনই নিজের পা দুটো দিয়ে আটকালো মাহির ছুটন্ত পা জোড়া। এক হাতে মেয়েটার হাত দুটো মাথার উপর উঁচিয়ে এনে বিছানার সঙ্গে চেপে ধরল শক্ত করে। আরেক হাতে শক্ত থাবা বসালো মেয়েটার চোয়াল বরাবর। মাহি এবার নিরুপায়, হাত পা মুখ সবটা বাধা পড়েছে লোকটার হাতে। মেয়েটা কেবল গোঙাচ্ছে। হাত পায়ের ব্যথার চাইতেও চোয়ালের ব্যথা যেন বেড়েই যাচ্ছে বহুগুণ। মেয়েটা নরম সরম চোয়ালের উপর 5 আঙুল চেপে ধরেছে মুগ্ধ। চোখে মুখে সে কি রাগ, মনে হচ্ছে এই বুঝি মাইকে কাঁচা খেয়ে ফেলবে। ছেলেটার বাদামি চোখ দুটো যেন এক্ষুনি ঝলসে দিবে মাহিকে। মাহির চোয়ালে থাকা
হাতটা আরেকটু চেপে ধরে। মুগ্ধ কেমন কটমট করতে করতে বলে উঠছে, এত তাড়াতাড়ি মরে গেলে কিভাবে হবে পন্থীর মেয়ে? তোর গায়ে এখনো ট্যাগ বসেছে আমার নামের? বসেনি তো? আগে তোকে নিজের রক্ষিতা বানাই, তোর উপর করা অত্যাচারগুলো তোর বাপকে দেখাই, তারপর না তোকে মরতে দেব। এক মুহূর্ত থামে মুগ্ধ। কাঁদতে থাকা মাহির পানে তাকিয়ে থাকে কেমন বিদ্রুপাত্মক হাসল, দাঁত চিবিয়ে চিবিয়ে ফেস উঠল। কান খুলে শোনো না জানোয়ারের বাচ্চা, তোকে এখানে আদর করে লুল্লু লুলু করার জন্য আনেনি, এনেছি তোর উপর টর্চার করতে, তোর বাপকে জীবন্ত রেখে রোজ একটু একটু করে মারতে। তুই আমার পাতা দাবা চালের একমাত্র মুখ্য গুটি, যে নড়লে আমার আদেশে নড়বে, সরলেও আমার আদেশে সরবে। তোর বাপকে না মেরে তোকে এত তাড়াতাড়ি মরতে দিচ্ছি না জানোয়ারের বাচ্চা। আগে তোর বাপকে মারবো, তারপর পরে এহসান পরিবারকে, তারপর তোকে তোকে সবার শেষে একটু একটু করে মারবো, তাও মারবই। গেট দ্যাট ওয়ার্ডস ইন ইউর হেড। কথা শেষ করে মুগ্ধ নামক ভয়ঙ্কর পুরুষ নিজের চিরায়ত পৈশাচিক রূপে ফিরল। মেয়েটার চোয়াল ছেড়ে দিয়ে রয়েছে সরে গেল তার উপর থেকে। অতঃপর এক মুহূর্ত স্থির দৃষ্টিতে বিছানায় পড়ে থাকা মাহির পানে তাকিয়ে থেকে হুট করে শুরু করলো নিজের পাগলামি। শক্ত হাতে তক্ষুনি খামচে ধরলো মাহির উন্মুক্ত উরু, ধারালো নখগুলো তার দেবে গেল মেয়েটার নরম চামড়া। এদিকে মাহির পায়ের এহেন অবসহ্য ব্যথা কুকে ওঠে মাহে, গলা ফাটিয়ে আর্তনাদ করে উঠে কেমন। দুহাতে মুগ্ধর হাত সরাতে চাইলে খারাপ পুরুষ সপাটে থাপ্পড় বসালো মেয়েটার গালে। সঙ্গে সঙ্গে দাঁতের সাথে ঠোঁট লেগে কেচে গিয়ে ঠোঁটের চামড়া ফেটে গেল মাহের। এদিকে মুগ্ধ থামছে না, তার চোখে মুখে এক অদ্ভুত শান্তি। মেয়েটার কান্নাগুলো যেন বেশ স্বস্তি দিচ্ছে তাকে। সে যেন নিজের আরেক থাবা বসায় মাহির গলার কাছে, সেখানেও নখ দাবিয়ে গর্জে উঠে বলে, চিৎকার কর, গলা ফাটিয়ে চিৎকার কর, ডাক তোর বাপকে, ডাক জানোয়ারের বাচ্চা। ক্রন্দনরত মাহি ঠিকই কাঁদছে, গলা ফাটিয়ে বারবার অনুনয় করে বলছে, প্লিজ আমায় ছেড়ে দিন, ব্যথায় কলেজে ফেটে যাচ্ছে আমার। আমি সত্যি মরে যাচ্ছি ব্যথায়। প্লিজ আপনার হাতটা সরান। মেয়েটার কলারবনের কাছে এখনো নখ দাবিয়ে রেখেছে মুগ্ধ, যেখানে থেকে গড়িয়ে পড়ছে লৌহ। অথচ মুগ্ধের মায়া হলো না একটু। সে উল্টো ট্রু হেসে আওড়ালো, আমায় ছেড়েছিল তোর বাপ, ছেড়েছিল আমার মাকে, তাহলে আমি কেন ছাড়বো তোকে? কেন ছাড়বো তোর মতো জানোয়ারের মেয়েকে? মাই প্রত্যুত্তর করতে পারলো না, তেমন কাঁদছে কেমন পড়ে থেকে। সেই কান্না পৌঁছাচ্ছে না মুগ্ধের কান অব্দি। সে কেবল দেখছে মাহির ঠোঁট ভাঙা আর্তনাদ। ঠিক এভাবে, হ্যাঁ ঠিক এভাবেই কাঁদতো বাচ্চাটা। তবুও জালিমগুলো ওকে মারতো, খুব মারতো। কেন মারতো? কি দোষ ছিল বাচ্চাটার? কেন মারতো? কোমরে বেল্ট দিয়ে। বেল্টের কথা মনে পড়তে মুগ্ধ তৎক্ষণাৎ ছেড়ে দিল মাইকে উদম গায়ে। তার ইতিমধ্যে লেপটে গিয়েছে ঘামের চিহ্ন। সে আবারও হালকা ঝুঁকে এসে মাহির চুলগুলো মুঠোয় চেপে ধরে মাইকে উঠিয়ে আনলো বিছানা থেকে। ব্যথায় কুপকাত মাহির পায়ের আর গলার ব্যথায় দাঁড়াতেও পারছে না ঠিকঠাক মতন। তবুও তার চুলগুলো ধরে টানছে মুগ্ধ। টানতে টানতে আচমকাই মেয়েটাকে ছুঁড়ে ফেললো মার্বেলের তকতকে মেঝেতে। তারপর নিজের কোমর থেকে বেল্ট খুলে আনলো এক টানে। মেঝেতে পড়ে আছে মাহি, কাঁদছে মুখ লুকিয়ে। এদিকে মুগ্ধ নিজের হাতে ধীরে ধীরে বেল্টের একাংশ পেঁচাচ্ছে। মাহি তখন রয়ে শুয়ে চোখ খুলে তাকায় মুগ্ধের দিকে। মুগ্ধ যেই না বেল্টটা উঁচিয়ে ওর গায়ে এক ঘা বসাতে যাবে, অমনি মাহি চিৎকার দিয়ে বলে উঠছে, মা, 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 আমি মরে যাচ্ছি মা, আমি মরে যাচ্ছি। আল্লাহ বাঁচাও আল্লাহ। থমকায় মুগ্ধ। হাতটা তার থেমে গেল ফুট করে। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিলে মুহূর্তের জন্য। রেবেলের চোখে জ্বলতে থাকা আগুনটা কেমন নিভে গেল দপ করে। শক্ত মুখভাবে পরিবর্তন ঘটলো সামান্য, তাও হয়তো অল্প কিছুক্ষণের জন্য। মুগ্ধ কিয়ৎক্ষণ চুপ করে তাকিয়ে রইল মেঝেতে, মুখ লুকিয়ে কাঁদতে থাকা মাহির পানে। মেয়েটার সারা গা কাঁপছে ক্ষণে ক্ষণে। টকটকে ফর্সা গায়ে লাল রঙা পাতলা গাউনটা যেন বেশ ফুটে উঠেছে। গাউনের এক পাশ দিয়ে এখনো বেরিয়ে আছে মেয়েটার ডান পায়ের উরু। সেথায় ক্ষত জমেছে গাঢ়। মুগ্ধ ধারালো নখের আঁচড় যা থেকে চুইয়ে পড়ছে লুহ। মাথার সুন্দর সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে মেঝেতে লুটিয়ে আছে। মুগ্ধ খানিক নিঃশ্বাস ফেলল বোধহয়। উপরিভাগে দাঁত কপাচির সাহায্যে নিচের ঠোঁটের একটুখানি অংশ কামড়েই ধরে।
আলতো করে ভ্রু চুলকায় সামান্য, পরক্ষণে কিছু একটা ভেবে গম্ভীর মুখে ডান হাতের মুঠোয় বেঁধে রাখা বেলটা ছুঁড়ে ফেলল মেঝেতে। অতঃপর পা বাড়ল বিছানার দিকে, এক হাতে বিছানার থেকে ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসে ছুঁড়ে ফেলল মাহির দিকে। গমগমে গলায় আদেশ ছুড়ল, গা ঢাক। কথাটা কর্ণকুহরে পৌঁছাতে হকচকায় তাকায় মাহি। এক মুহূর্ত কান্না ভুলে হা করে তাকিয়ে রয় কেমন। তা দেখে ভীষণ বিরক্ত মুগ্ধ। দু হাতে কোমরে চেপে তখনই দাঁত খিচে মাহিকে দিল এক ধমক। নোংরা মেয়েদের মতো প্রথম রাতে বালছাল পড়ে সিরিয়াস করে স্বভাব পেয়েছিস কোত্থেকে? সবাইকে কি নিজের বাপের মতো মনে করিস নাকি? নোংরা মেয়ে ছিল কোথাকার। এক্ষুনি শরীর ঢাক, নয়তো গায়ে আগুন ধরিয়ে দেব। হতভম্ব মাহি প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল যেন। সে তো ইচ্ছে করে এই কাপড় পরেনি, না তো এর আগে কোনোদিন পরেছে। সে তো মেজেন ইরা নাকি পরিয়ে দিয়েছে তাকে। মাহি যখন নিজ ভাবনা নিমগ্ন, ঠিক তখনই মুগ্ধ কেমন এক হাতে নিজের ঘাড় ডলতে ডলতে হিসিয়ে বলল, আর 1 সেকেন্ডের মধ্যেই গা না ঢাকলে আই সোয়ার আমি তোকে বেসমেন্টের সুইমিং পুলে ছুঁড়ে ফেলে আসবো। ভরকায় মাহি। ভাবনার ঘোর ভাঙল অচিরে। হক চকিয়ে তাকাতে গায়ের উপর ব্ল্যাঙ্কেট পেয়ে তক্ষুনি ব্যগ্র হাতে সারা ঘা ঢাকতে ব্যস্ত হলো মির্জা। সুন্দর করে নিজের সর্বাঙ্গ চেপে নিল ব্ল্যাঙ্কেট, মাথা নুয়ে আরেকবার ফোপাতে শোনা গেল মুগ্ধের হুঙ্কার। মুখ ঢাকবে কে? তোর বাপ এসে? ফোপাতে থাকা মাহি এবারেও বেকুবের ন্যায় চোখ তুলল উপরে। মুখ ঢাকবে বলতে এদিকে তাকিয়ে অমন হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মেজাজ চটল মুগ্ধ। ছেলেটা কেমন ক্ষিপ্র গতিতে এসে কোনোরূপ বলা কওয়া ছাড়াই আচমকা চর বসালো মির্জার গালে। যদিও বা এবারের চরে আগেরবারের মতো অত ঝাঁজ নেই, তবু এই সামান্য চরে তাল সামলাতে না পেরে গাল বেঁকে গেল মাহির। মির্জা চোট কামড়ে ফের ফোপাতে লাগলো কেমন। মুগ্ধ তখন এক হাঁটু গেড়ে বসলো মাহির সামনে। তৎক্ষণাৎ শক্ত চোয়ালে ব্ল্যাঙ্কেট উঁচিয়ে মাহির মাথা অবধি ঠেকে দিল আলগোছে। পরক্ষণই কেমন কাটকাট কঞ্চে বলল, আমি না বলে অবধি ভুলিয়ে মাথা থেকে ব্ল্যাঙ্কেট নামালে মাথাটা কিন্তু চোখের পলকের শরীর থেকে আলাদা হয়ে যাবে, রিমেম্বার। ধমকানিতে গা কেঁপে ওঠে মাহের। মেয়েটা আর সাহস করেনি মাথা থেকে ব্ল্যাঙ্কেট নামানোর। মুগ্ধ এবার চুপচাপ উঠে দাঁড়ায়। খানিকটা হেঁচে গিয়ে গা এলিয়ে বসলো ডিভানে। দুই হাত দুই দিকে ছড়িয়ে গর্জন তুলে ডাকলো, থমাস। একটা ডাক, শুধুমাত্র একটা ডাক পেয়েই তড়িঘড়ি করে কক্ষের সামনে ভিড়ে রাখা বিশালাকার দরজা খুলে ভেতরে ঢুকলো থমাস। বরাবরের ন্যায় মাথা নুয়ে হালকা কুর্নিশ জানিয়ে কক্ষের মেঝেতে গোটা একটা মানুষ যে ওভাবে ব্ল্যাঙ্কেট পেঁচিয়ে বসে আছে সেদিকে একবারও দৃষ্টি ফেলেনি থমাস। বড্ড বফাদার কিনা। দরজার কাছে ঠায় দাঁড়িয়ে মহাশয় বেশ নম্র স্বরে বলেন, ইজ মনস্টার। মুগ্ধ তাকায়নি তার দিকে, গুরুগম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ে। গেট মাই ফুড। থমাস উপর নিচ মাথা নাড়িয়ে তক্ষুনি চলে গেলেন। ফিরে এলেন প্রায় মিনিট 5 পরে। হাতে ছেলে আনছেন সার্ভিং র্যাক, যেথায় সাজানো হরেক রকমের খাবারের বাহার। থমাস সার্ভিং র্যাকটা ডিভানের সামনে অবধি আনতে মুগ্ধ হাত উঁচিয়ে থামতে বলল তাকে। পরক্ষণে 2 আঙুলের ইশারায় বোঝালো চলে যেতে। থমাস তাই করলো। আবারও কুড়ি জানিয়ে চলে গেল কক্ষ থেকে। এরই মধ্যে আরেকজন কমব্যাট চলে এলো মুগ্ধের পোষা পেচকে নিয়ে। মুগ্ধ আর দৃষ্টিতে দেখলো তাকে। এবারও নিঃশব্দে কমব্যাটকে বোঝায় চলে যেতে। তবে কমব্যাট মুগ্ধের পোষা পেটকে রেখে গেল কক্ষেই। যা ধীরে ধীরে লেজ নাড়িয়ে নাড়িয়ে এসে থামলো ডিভানের সামনে মুগ্ধের পায়ের কাছে। মুগ্ধ হাত উঁচে একটুখানি বুলিয়ে পোষা প্রাণীর মাথায়। প্রাণীটা কেমন মাথা দোলাচ্ছে আনন্দে। মুগ্ধ নিজের এক হাত প্রাণীটার মাথার উপর ধরে রেখে শক্ত গলায় মাহিকে উদ্দেশ্য করে বলল, এদিকে আয়। মাহি দেখছে না কিচ্ছু। মাথার উপর অত্ত মোচা একটা ব্ল্যাঙ্কেটের ফাঁকা গলিয়ে থোড়াই কিছু দেখা যাচ্ছে। মেয়েটা কেমন অসহায় কঞ্চে মিনমিনিয়ে বলল, কোথায়? তোর জমের বাড়ি। প্রতি উত্তরে মৌন রইল মাহি। কিয়ৎক্ষণ বাদে ফের শুনল মুগ্ধের কিরমির কঞ্চ, মাথা থেকে ব্ল্যাঙ্কেট ছড়া। এতক্ষণ বোধহয় খানিকটা স্বস্তি পেল মাহি। তৎক্ষণাৎ মাথার উপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরাতে যে না সম্মুখে চোখ পড়ল, অমনি মেয়েটা কেমন আতঙ্কে চিৎকার দিয়ে উঠল। আল্লাহ গো, বাবা বাঘ!
ভয়ার্ত মাহি তক্ষুনি দিন দুনিয়া ভুলে ছুটতে গেল দরজার কাছে। কাঠের মোটা কারুকাজের দরজায় গায়ে ইচ্ছে মতো হাত চাপড়ে কাঁদতে কাঁদতে ওপাশের মানুষজনদের উদ্দেশ্যে বলল, প্লিজ দরজা খুলুন। হে, এখানে এখানে বাঘ আছে, আমায় খেয়ে ফেলবে এটা। প্লিজ কেউ আছেন? কে শুনবে মাহির আর্তনাদ? দরজা যে এবার পুরোপুরি বন্ধ। এতক্ষণ যারা শুনেও শুনলো না তার চিৎকারগুলো, এখন তারা থোড়াই শুনবে। এদিকে মাহির অমন চেঁচামেচিতে বিরক্ত মুগ্ধ পায়ের কাছে বসে থাকা বাঘের মাথায় আলতো করে হাত বুলিয়ে স্রেফ বলল। প্রাডা। মালিকের কণ্ঠধ্বনি কর্ণকুরে পৌঁছাতে আনন্দে উৎফুল্লে গর্জন তুলল প্রাজা। পুরো কক্ষে ছড়িয়ে গেল তার গর্জন ধ্বনি। সেই ধ্বনিতে কলিজা কেঁপে উঠছে মাহের। মেচা এবার হাউমাউ করে কেঁদে উঠছে কেমন। কাঁদতে কাঁদতে হিচকি তুলে বিড়বিড় করে। আম্মু, বাঘ। মুগ্ধ বাঁকা হাসলো, মনে হচ্ছে নিচে ছোচা হালকা বেঁকে গেল বাদিকে। সে তৎক্ষণাৎ গলা উঁচিয়ে মাহিকে বলে, কাছে আয়। তরির দুধারে মাথা নাড়ে মাহি। ভয় আটোসাটো হয়ে গেল কেমন। বাঘের সামনে ডাকছেই লোক, তাকে না আবার বাঘের পেটে চালান করে দেয়। এদিকে মাহির অমন অবাধ্যতায় মুখ শক্ত হয়ে গেল মুগ্ধের। সে কেমন আগুন চোখে তাকালো মেয়েটার দিকে, তাতে ধর চেপে ধরে ভয়ঙ্কর গর্জন তুলে আওড়ালো, ভুলেও আমার কথার অবদ্ধ হতে চাস না মেয়ে, নাহলে অকালে প্রাণটা হারাবি। মাই পড়ল এবার বিরাট দোটানায়। এক মুহূর্তর তার সামনে কেবল একটা নয় বরং দুটো বাঘ, দুটোই সমান হিংস্র। মাহি আর ভেবে কুল কিনারাই পেল না তেমন। তাই তো মনের মধ্যে একটা ভয় নিয়ে সে কেমন চোখ দুটো কুচকে কাঁপা কাঁপা বদনে হেঁচে চলে এলো মুগ্ধর সামনে। খানিকটা দূরত্ব এসে দাঁড়াতেই মুগ্ধ ক্রু হেসে ফের বলে উঠছে, নীল ডাউন। মাই তাই করলো, চুপচাপ মেঝেতে বসে পড়লো হাঁটু মুড়ে। মুগ্ধ তখন কোনোরূপ কথাবার্তা ছাড়া মেঝেতে বিছিয়ে রাখা মাহির হাতটার উপর পা দিয়ে চেপে ধরল বেশ সচরে। মাহি ব্যথাতে শব্দ তুললেও চোখ খুলেনি একবারও। খুললেই তো অক্ষিপথের সামনে দেখবে দুটো হিংস্র প্রাণীর মুখ। মুগ্ধ এবার প্রাডার ঘাড়ে হাত রেখে বলল, গো অ্যান্ড সিট বিসাইড হার। এবার যেন সত্যি সত্যি দেহ খাঁচা থেকে প্রাণটা উড়ে যাবে মাহির। বাঘটা কি তবে তার পাশে এসে বসবে? একদম পাশে। মাহির ভাবনার মাঝে সে টের পেল মাংসাশী প্রাণীটার মখমলে পশমের পরশ। মেয়েটা তৎক্ষণাৎ ঘন ঘন নিঃশ্বাস ফেলো, কাঁদতে কাঁদতে অনুনয় করে বলল, ওকে আমার পাশ থেকে সরান, আমার খুব ভয় লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। সার্ভিং র্যাক থেকেই ফর্কের আগায় খাবার তুলছে মুগ্ধ। ওসব খাবার বাড়াবাড়ির ঝামেলায় নেই সে। কোনো রকম মুখে তুলতে পারলেই বোধহয় হলো। মাহির এহেন কথায় সে হাতের ডগায় ফ্রকটা নাড়তে চাড়তেই বলল, মেয়ে মানুষের জান আর কই মাছের প্রাণ দুটো এক, বড্ড শক্ত, খুব তাড়াতাড়ি মরে না তারা। তুইও মরবি না। এহেন সঙ্গীর মুহূর্তে এরূপ গা জ্বালানো কথা বোধহয় এ লোকের মুখ দিয়েই বেরোনো সম্ভব। এদিকে মাহি সত্যি মুখ হা করে নিঃশ্বাস নিয়েছে। অধিক ভয়ে তার সাফোকেশন শুরু হয়, এখনো হয়তো শুরু হয়ে গেল। ওদিকে মুগ্ধ ততক্ষণে নিজের পায়ের জোর বাড়ালো। মাহির হাতটা বুঝি থেতলে ছাড়বে অসভ্য ছেলে। মাহির চিৎকারের বেগ সামান্য বাড়ল। মুগ্ধ বড্ড নাকশ হলো এইটুকুতেই। সে কেমন গম গমে গলায় আদেশ ছুঁল, আম হাংরি। যতক্ষণ আমার খাওয়া শেষ হবে ঠিক ততক্ষণ তোরা দুজন চিৎকার করে যাবি। যদি ভুলেও আমার খাওয়ার মাঝপথে তোদের দুজনের মধ্যে থেকে কারো চিৎকার থেমে যায় তাহলে কিন্তু তার শেষ নিঃশ্বাসটা আমার হাতেই দেখাবে। সো ভুলেও আমার খাওয়ার মাঝপথে চিৎকার থামাবি না। আমি আমার কারো ভয়ের তো চিৎকার না শুনলে খেতে পারি না। ভয়ের তো মাহি ঠক গেল সামান্য। এ লোক তো কোনো সাধারণ মানুষ নয়, এ তো একজন সাইকো, আ ব্লাডি সাইকো মনস্টার, যে কিনা অন্যের ভয়ের তো আর্তনাদ না শুনলে খেতে পারে না। কি আশ্চর্য, কি আশ্চর্য! মুগ্ধ এবার মুখ গহ্বরে একটু টুকরো খাবার ঢোকালো। ঠিক তক্ষুনি সম্মুখের হিংস্র বাঘ তার হিংস্র গর্জন ধ্বনিতে গর্জে উঠল। সেই গর্জন কানে যেতে রুহসহ খেপে উঠছে মাহের। মেয়েটাও ভয়ে একইভাবে চিৎকার করতে লাগলো। এদিকে ওদের অমন চিৎকার শুনে খাবার মুখে নিয়ে আয়েস করে চিবুচ্ছে মুগ্ধ। মাথাটা হালকা দোলাতে লাগলো পরম আনন্দে। এ যেন মৃত্যুপুরীর এক ভয়ানক রাক্ষস, যে অন্যের চিৎকার কান্নায় আনন্দ পাচ্ছে, হাসছে, খাচ্ছে।
প্যারাডাইসের বাঁ দিকের বাগান হয়ে মাউন্টেনের আঁকাবাঁকা পথ দিয়ে নেমে আসছে সিদ্ধার্থ। একটুখানি সামনে এগোতে বাঘের বিকট গর্জন শুনতে থেমে গেল তার পথযুগল। মাথা উঁচিয়ে তাকালো উপরে অট্টালিকার দিকে, বুঝে গেল মনস্টারের কর্মকাণ্ড শুরু হয়েছে। আজও কি তার প্রাডা হাংরির তার মতোই? আজও কি তবে মনস্টার নিজের খাওয়া শেষ করে তার আদুরে প্রাড়াকে ট্রিট দেবে রমণীদের গরম মাংস? কাল তবে নতুন করে আরেকটা ক্ষত বিক্ষত দেহ দেখবে সে। সিদ্ধার্থ মাথা নোয়ায়, পায়ের গতি আবারও চলমান রেখে করে বিড়বিড় করে বলে, ব্লাডি মনস্টার অধীর রায়। এক হাতে বড় স্ট্যান্ড মোপার, আরেক হাতে প্লাস্টিকের বালতি। বালতির অর্ধেকটা ভরে আছে ডিটারজেন্ট মিশ্রিত পানিতে। হাঁটার তালে তালে বালতির পানিগুলো কেমন থই থই করছে। মেজেন ইরা গম্ভীর মুখে হাঁটছেন লম্বা করিডোর দিয়ে। চোখে মুখে তার এক প্রকার অদ্ভুত শান্ত ভাব। হাতে ভাঁজ করা মোটা তোয়ালে, তার উপর গোটা কতক সোনালি তরলের কাচের শিশি। তার পিছু পিছু ঘর মোছবার সামগ্রী নিয়ে হেঁটে আসছে মিলা, বাড়ির কাজের মেয়ে। দুজনে চুপচাপ এসে দাঁড়ালো মাহির জন্য বরাদ্দকৃত কক্ষের সামনে। বিশাল আকৃতির কাঠের দরজার দুপাশে দাঁড়িয়ে আছে দুজন বলিষ্ঠ দেহী গার্ড, হাতে রাইফেল, চোখে আটা কালো রোদ চশমা। মেড ইন ইরা তাদের এখনো দায়িত্বরত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে খানিক ভ্রু গুটালো, সামান্য গলা খাকারি দিয়ে শুধলেন, ভোর হয়েছে তো সেই কখন? এখনও এখানে রাইফেল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার মানে কি? একটা মৃত লাশ ধরাই পালাবে? দেহরক্ষী দুজন জবাব দিলেন না। যেখানে মুখ গহ্বরে জীবের উপস্থিতি নেই সেখানে থোড়াই মুখ দিয়ে কথা বেরোবে তাদের। মেজিন এক মুহূর্ত নিশ্চুপ হয়ে তাকিয়ে রইলেন গার্ডদের দিকে, পরক্ষণে ফোঁস করে নিঃশ্বাস ফেলে আওড়ালেন, সরে দাঁড়াও, কক্ষ পরিষ্কার করতে হবে।